আসসালামু আলাইকুম। স্টক অ্যানালিস্ট বিডির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ নতুন ভিডিওতে স্বাগতম জানাই। আজকে শুক্রবার, পবিত্র জুমা, এবং আজকে 19শে ডিসেম্বর, এবং আমাদের ট্রেড চালু হবে আগামী পরশুদিন থেকে 21শে ডিসেম্বর, এবং টানা 4 দিন ট্রেড চলবে এবং পরপর 3 দিন বন্ধ রয়েছে, 25, 26, 27। আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসছে আপনাদের মাঝে। একটা স্টক কিভাবে দীর্ঘদিন ধরে একটা গেম কন্টিনিউ হয় বা স্মার্ট মানি প্লে করে সেইটা নিয়ে কথা বলবো আজকে। তা শুরুতে আমি কিছু স্টক আপনাদেরকে রেজাল্ট দেখাচ্ছি। প্রথমে আপনাদেরকে সিপাল দেখাচ্ছি। আমি অনেকগুলো স্টক নিয়ে আজকে কথা বলবো, ইনশাল্লাহ, আশা করি সাথে থাকবেন। সিপালটা আপনারা দেখতে পাচ্ছেন 2022 সালে এটা 6 মান্থের ক্যান্ডেল, কিন্তু প্রত্যেকটা ক্যান্ডেল কিন্তু 6 মাসের। 2022 সালে তখন কিন্তু 43-44 টাকা ছিল, এবং 43-44 টাকা থেকে শুরু করে তারা কিন্তু 320 টাকা বা 25 টাকা এই রেঞ্জে শেয়ারটাকে তুলে নেয়, এবং সেইখান থেকে পরবর্তী 2 বছরে এক একটা ক্যান্ডেল যেহেতু 6 মাস, পরবর্তী 2 বছরে শেয়ারটাকে আবার 32 টাকায় নামায় ফেলে। এখন এইটা কেন করে বা এটা কিভাবে করে বা এটা কোন আলোকে করে সেগুলো নিয়ে কথা বলবো। তার আগে আমাদের যে স্টকটা আজকে মেন যে আলোচনার বিষয় সেটা হচ্ছে ফাইন ফুড। এই ফাইন ফুডটা কারণ কিন্তু তার যেই রেস সেটা কিন্তু ফাইনাল রেসটা চলছে, এবং ফাইন ফুডের আপনারা জানেন যে এই মুহূর্তে ফাইন ফুডের যে অবস্থান, ফাইন ফুড কিন্তু মাত্র 2021 সালে 42 টাকা ছিল। 2021 সালে 42 টাকা থেকে এখন কিন্তু প্রায় 10 গুণের মতো, কাছাকাছি 379 টাকা লেভেলে অবস্থান করছে। তা এই মুহূর্তে ফাইন ফুডটা কত দূর যেতে পারে, আর কত দূর যেতে পারে ফাইন ফুড, বা এর রহস্যটা কি, কেন এইভাবে বাড়ছে? আপনার 6 মাস আগে ওই শেয়ারটা কিন্তু ছিল 232 টাকা, তার 6 মাস আগে ছিল 181 টাকা, তার 6 মাস আগে ছিল 146 টাকা। এখন এই যে 6 মাস, এই 6 মাসে কিন্তু এটা অ্যাগ্রেসিভলি বাড়ছে, এবং এইটা বাড়ার পিছনে কারণ কি বা কতটুকু যেতে পারে? তা আমাদের নর্মাল যে ক্যালকুলেশন, যেহেতু এই 6 মাসটা শেষ হবে ডিসেম্বরে, এই ডিসেম্বরের 31 তারিখে 6 মাসটা শেষ হবে। তা আমরা যদি একটু দেখি যে কতটুকু বাড়ছে এই 6 মাসে, যতটুকু বাড়ছে আহ, বর্তমান রেট যদি ধরি, তাহলে নেক্সট 6 মাসে আমরা এই ধরনের একটা ক্যান্ডেল কিন্তু উপরে পাবো। তার মানে আমাদের যেটা সম্ভাব্য ধারণা, এই শেয়ারটা কিন্তু 545 টাকা এই জোন পর্যন্ত যাওয়ার পসিবিলিটি রয়েছে। কিভাবে এটা পসিবল রয়েছে সেটা আমরা দেখতে চাচ্ছি যে প্রিভিয়াস যে স্টকগুলো সেখানে কিন্তু খেয়াল করেন। এইখানে সিপাল যখন গেমটা করলো তখন সে কতটুকু বাড়লো। এর আগে যে ফাইনাল ক্যান্ডেলটা হয়েছিল এরকম একটা বড় ক্যান্ডেল দিয়েছিল, সেই বড় ক্যান্ডেল পরিমাণে কিন্তু বাড়া যাওয়ার পরে সেটা কিন্তু আবার কমে যায়। দেখেন এই ক্যান্ডেলের মাপটা আমি পাশে রাখি। এরপরে কিন্তু এই সিপালটা আবার এখান থেকে পিন তৈরি করে ড্রপ করে। এটাই কিন্তু করে যখন ফাইনাল একটা রেস দেয়, রেসের আগ মুহূর্ত এই কাজটা কিন্তু করে। ফাইন ফুড একই অবস্থা, যে এটা কিন্তু যেহেতু ফাইনাল রেস সে দিয়েছে, এর পরের 6 মাস মানে সামনের জানুয়ারি থেকে মে পর্যন্ত, এইটা মে জুন পর্যন্ত কি করতে পারে, এইটা সর্বোচ্চ 545 টাকা বা 500 টাকা লেভেলে যেতে পারে। যাওয়ার পরেই কিন্তু এটা এই 6 মাসের মধ্যে এখান থেকে কমা শুরু করবে, এবং কমতে কমতে কি হবে, মনে করেন 545 টাকা গেল, যাওয়ার পরে যখন শেয়ারটা কমবে, শেয়ারটা কমতে কমতে যখন আরো কমবে, প্রত্যেকটা লেভেল স্মার্ট মানি সেটাকে ফিডিং করে দিবে পাবলিককে। কমতে কমতে যখন এর অর্ধেক প্রাইসে চলে আসবে, 545 থেকে 200 চলে আসবে, 200 চলে এসে এরকম আপ ডাউন করবে, তখনই কিন্তু সাধারণ বিনিয়োগকারীরা সেটাকে ইন করবে, এবং সেখানে একটা ফিডিং চলবে। ফিডিং হওয়ার পরে কিন্তু স্টকটা আবার পতন হবে। পতন হওয়ার পরে এটা চলে আসবে হচ্ছে 143 টাকা। এরপরে যখন এখানে আপস অ্যান্ড ডাউনস, এখানে আরো বেশি বিনিয়োগকারী ঢুকবে, আরো বেশি ইপিএস ডিভিডেন্ড দিবে, ডিভিডেন্ড ইপিএস সবই ভালো দিবে। এরপরে কিন্তু আগামী 2, 4, 5 বছর, 2, 4 বছর, 2 বছর বা 3 বছরের মধ্যে সেটা কিন্তু আবার তার জায়গায় 30 টাকা বা 23 টাকা লেভেলে চলে আসবে। এই লেভেলে কেন আমি এটা বলতেছি, এক্সপ্লেন করছি, সেইটার বিস্তারিত আমি আপনাদের বলবো। ফাইন ফুড মূলত কি করে? ফাইন ফুড মূলত হচ্ছে মাছ উৎপাদন করে। আমরা যদি এটা দেখি, প্রথমে ফাইন ফুডের যে ওয়েবসাইট সেটা যদি দেই, ফাইন ফুড লিমিটেড, তারা মূলত কি করে, তারা মূলত হচ্ছে মাছের পোনা, মাছ উৎপাদন করে। তো এখন তাদের যে ইয়ারলি স্টেটমেন্ট, সেখানে কি আছে, তারা তেলাপিয়া উৎপাদন করেছে। এই যে লাস্ট যে স্টেটমেন্টটা দিল, যেখানে তাদের কিন্তু লাভ হয়েছে প্রায় 4 কোটি 5 কোটি টাকার উপরে, অ্যানুয়াল ইপিএস 4 টাকা 18 পয়সা, এবং টোটাল শেয়ার 1 কোটি 40, প্রায় 6-7 কোটি টাকা লাভ করেছে। আপনারা এই দুটা গুণ করেন, 4.18 আর 1.40, যেই টাকাটা হবে এই টাকাটা তারা 1 বছরে লাভ করেছে। 1 বছরে যে লাভটা করলো, কি থেকে লাভ করেছে দেখেন, তারা নাকি তেলাপিয়া
চাষ করেছে। তাদের অনেকগুলো ইউনিট আছে, ইউনিট 1 ইউনিট 2, যেমন কিশোরগঞ্জের ইউনিটও আছে, তারপরে ময়মনসিংহের ইউনিট আছে। তো আমরা যে কোনো একটা ইউনিট, প্রথমে ইউনিট 1-এ যাই। ইউনিট 1 এবং ইউনিট 2, তাদের দুইটা ইউনিট। এই দুইটা ইউনিটে কি হয়েছে, কিশোরগঞ্জের ইউনিটে বলতেছে তারা তেলাপিয়া 50,000 কেজি, 50,807 কেজি তারা উৎপাদন করেছে। এবং এই তেলাপিয়া তারা কত টাকা রেটে বিক্রি করেছে, 108 টাকা 36 পয়সা। ইটস ওকে। তাহলে তারা কয় টাকা পেলো তেলাপিয়া থেকে? 55 লাখ টাকার মতো পেলো। ঠিক আছে। এরপর রুই 16,930 কেজি উৎপাদন করেছে, এবং রুইয়ের দাম তারা রেট ধরেছে 125 টাকা, যেহেতু অনেক উৎপাদন পাইকারি রেট হিসাবে 125 টাকা ধরেছে। ওকে, 21 লাখ টাকার বেশি তারা সেল করেছে। কাতলা উৎপাদন করেছে, মৃগেল, যদি এগুলোর প্রোডাকশন কস্ট আছে, কমন কার্প উৎপাদন করেছে, সব ঠিক আছে। শুধু সমস্যা কি? ফিঙ্গারলিং। এই যে ফিঙ্গারলিং, ফিঙ্গারলিং এ তারা বলছে এক ইউনিট থেকে তারা, ফিঙ্গারলিং মানে কি জিনিস? ফিঙ্গারলিং মানে যে ছোট ছোট যে ফিঙ্গার সমান যে মাছগুলো, ছোট মাছগুলো, ছোট ছোট যে মাছগুলো, মাছের পোনাগুলো, এই ফিঙ্গারলিং এ থেকে বলতেছে এক ইউনিটে সে উৎপাদন করেছে শতক হাজার অযুত লক্ষ নিযুত, শতক হাজার অযুত লক্ষ নিযুত 2 কোটি কেজি। 2 কোটি কেজি তারা ফিঙ্গারলিং উৎপাদন করছে। 2 কোটি কেজি এই ছোট ছোট মাছ, 2 কোটি কেজি, এটা কি উৎপাদন করা পসিবল? আপনারা বলেন, যেখানেই হোক। 2 কোটি, 2 কোটি কেজি মানে কতটুকু? তারা বলতেছে এইটাই তারা সবচেয়ে ভালো সেল করেছে 5,30,00,000। ঘাপলাটা কোথায় দিছে দেখেন, 5,30,00,000 টাকা তারা নাকি এখান থেকে পাইছে 2 টাকা। এই যে 2 কোটি কেজি একটা ইউনিট থেকে, তার মানে সেই কারখানাটা কত বড় হইতে হবে 2 কোটি কেজি উৎপাদন করতে গেলে? আপনি একটু বোঝেন তো, ঘাপলা কোথায় দিছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে। এটা ইউনিট 1 গেল। ইউনিট 2 তে দেখেন, এইখানেও তারা বলছে যে ছোট ছোট মাছ 1,32,00,000 কেজি, 1,32,00,000, 1,32,00,000 কেজিরও বেশি তারা উৎপাদন করেছে। এইখানেও নাকি তারা তারা 3,35,00,000 টাকা প্রফিট করেছে, বা এটা সেল হয়েছে। এই যে বিষয়টা, এই যে বিষয়টা দেখেন, এই যে বিষয়টা, এই যে তাদের এইটা যদি আমরা এই ফিঙ্গারলিংটার উৎপাদনটা দেখেন, কোটি কেজিতে বলতেছে, আমরা তাদের যে প্রাথমিক অবস্থান সেখানে চলে যাব। প্রাথমিক ইপিএস যখন নর্মাল ছিল, কোন ইয়ারে নর্মাল ছিল? আমরা চলে যাব হচ্ছে যখন মনে করেন 2020-এ যাই, 2020-এর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে যাই, তখন দেখেন হিসাবটা বেরোয় আসবে অ্যাকচুয়ালি তাদের কি করছে। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট 2020, 18-19 বা 19-20, এটাই যাই, তখন আপনি ক্লিয়ার হয়ে যাবেন। সেইখানে অ্যানুয়াল রিপোর্টে কি বলছে, একটা কারখানা রাতারাতি 2-4 বছরে 2 কোটি কেজি, 3 কোটি কেজি ছোট ছোট মাছ উৎপাদন করছে। তারা বলছে 1,32,00,000 এক ইউনিট থেকে 2,07,00,000 ফিঙ্গার ছোট ছোট মাছ। তাহলে 5 বছর আগে তোমরা কি করছো? 5 বছর আগে এই এই ছোট ছোট মাছ তাহলে 2 কোটি কেজি এখন 5 বছর পর করতেছো, তখন কি করছিলা? সেটা তো আমরা দেখি যে তখন কয় কোটি কেজি উৎপাদন করছিলা। এই যে বিষয়গুলো এইভাবে করে করে কিন্তু ইপিএস ম্যানুপুলেশন হয় আমাদের মার্কেটে। এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তারা এই ব্যাপারে কোনো স্টেপই নিচ্ছে না, যে এই অ্যাকচুয়াল ফিগারটা কেন, যখন একটা শেয়ার ফিডিং হয়ে যায় তখন তারা কি করে জরিমানা। এটা হলো অদক্ষ রাশেদ মাকসুদ কমিশনের অদক্ষতা। এই জিনিসগুলো যখন একটা কোম্পানি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দিবে, তখন কিন্তু তাদের উচিত এই জিনিসগুলো ঘেটে ঘেটে দেখা, যে তুমি কোন জায়গা থেকে লাভ করছো, কোন জায়গা থেকে হয়েছে, লস হয়েছে, বা কি হচ্ছে না হচ্ছে। সেটা যদি আপনারা না পারেন, বিনিয়োগকারীদের কাছে ছেড়ে দেন, বিনিয়োগকারী এগুলো ওভারভিউ করবে। এই যে দেখেন 2020 সালে তারা কিন্তু ফিঙ্গারলিং, এই যে ফিঙ্গারলিং ছোট ছোট মাছ, সেখানে কোনো টাকার পরিমাণে কিন্তু উল্লেখ করে নাই। এখানে কত কেজি উৎপাদন করেছে সেটা বলে নেই তারা। এবং এখানেও কিন্তু ফিঙ্গারলিং এর কোনো উৎপাদনের পরিমাণ বলা নাই। তারা তখন একক শতক হাজার অযুত লক্ষ নিযুত 25 লাখ টাকার একটা স্বাভাবিক প্রফিট কিন্তু দেখাইছে। তো এই যে এখন ফিঙ্গারলিং বা ছোট মাছের, কিন্তু তারা বলতেছে যে এই বছরে এসে আমরা 2 কোটি কেজি, কেজি পিস না কেজি, এত কেজি উৎপাদন, তার মানে কি অবস্থা, কি ইপিএস ম্যানিপুলেশন কিভাবে করে, ধ্বংস করে দিচ্ছে। তখন বলছে তেলাপিয়া 16,000 কেজি, রুই 7,500, কাতলা 6,500, মৃগেল 8,500 কেজি উৎপাদন করছে। ফিঙ্গারলিং এর কোনো এখানে কোনো জায়গাই নেই তার। ওই যে ফিঙ্গারলিং ছোট ছোট মাছ, সেটা কি হয়েছে ইউনিট 2-তে? ইউনিট 1-এ এই যে ফিঙ্গারলিং এর কি হয়েছে? কোনো কেজিই নাই। এখন ইপিএস ম্যানুপুলেশনে তোমরা 2 কোটি কেজি, 1,07,00,000 কেজি এগুলো দেখাচ্ছ, দেখিয়ে সেটা আবার প্রফিটে দেখাচ্ছ। এই যে ফাইন ফুড, আল্লাহ ভালো জানে এইবারের Q1 ইপিএস যে প্রায় 2.5 টাকার উপরে দিছে, এবং আনঅডিটেড ইপিএস 10 টাকা। এইবার কয় কোটি কেজি দেখায় আল্লাহ পাকি ভালো জানে। 2026-এ যে ফিডিংটা হবে
2026 সালে যে বড় ফিডিংটা করবে পাবলিক এই শেয়ারগুলো, সম্পূর্ণ শেয়ারগুলো ফিডিংটা করবে, সেটার জন্য কি করবে আল্লাহ পাকই জানে। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কি করছে এই জিনিসগুলো কেন দেখতেছে না? রাশেদ মাকসুদ কমিশন কি করছে? তারা খালি ইপিএস, হুটাট একটা কোম্পানি ইপিএস বাড়াচ্ছে, নামাচ্ছে, ইপিএস নিয়ে গ্যামলিং করছে, সেটা নিয়ে তাদের কোনো নজর নেই। বিনিয়োগকারীদের কোন কোম্পানি বন্ধ করে দিতে হবে, ডিএসসির মোমিনুল সাহেব আপনি কি করছেন? আপনার কাজটা কি? আপনি এই জিনিসগুলো দেখেন, এগুলোর জন্য কমিটি তৈরি করেন যে কিভাবে তোমরা ফিঙ্গারলিং 2 কোটি কেজি 1 কোটি কেজি উৎপাদন করো। তো 2020 সালে তারা কি করছো? তখন তো ফিঙ্গারলিং এর উৎপাদনই তোমরা দেখাওনি তোমাদের ইয়াতে। তখন কি তো মানে রাতারাতি তোমার কারখানা লাখ লাখ বর্গমাইল হয়ে গেছে, কারখানা এত বড় হয়ে গেছে? এইগুলো দেখা উচিত আমি মনে করি। যে এই যে এখন এই যে দেখেন যেই শেয়ারগুলো আমি আপনাদের বলছি, এই যে সিপাল 320 টাকা থেকে 35 টাকা, কি অবস্থা, 10 গুণ ফেলে দিয়েছে সিপাল। খান ব্রাদার্স এখন শেয়ারগুলো পাবলিককে ফিডিং করে, পাবলিক বাই করে, পাবলিক দেখে 230 টাকা গেছে, তখন বাই করিনি, এখন কত কমছে 47 টাকা। আরে বেটা, এই 47 টাকা আছে, এটা 47 টাকা প্রাইজের শেয়ার, এসে চলে যাবে 8 টাকা 9 টাকা। যখন 8 টাকা 9 টাকা আসবে তখন একটা কোয়ার্টার ইপিএস দেয় কি নেগেটিভ দেয়, কি ধ্বংসাত্মক নেগেটিভ ইপিএস শো করে। অরিজিনাল ইপিএস তখন চলে আসবে খান ব্রাদার্স। আমরা এটাকে প্রিভিয়াস ইমার্ট ওয়েল দেখেছি, 188 টাকা পর্যন্ত নিয়ে গেছিল সেই ইমার্ট ওয়েল, এখন 14 টাকা, কোম্পানি বন্ধ, এটা সেটা। আগে ইপিএস এর বন্যা বয়ে দিচ্ছিল ইমার্ট ওয়েল। আপনারা দেখেন ইমার্ট ওয়েল, সেই ইমার্ট ওয়েল কি করছে? ইমার্ট ওয়েল ইমার্ট ওয়েলের মতো কোম্পানি ইপিএস জমজমাট, এখন কি তখন ইপিএস ছিল, এখন তো ইপিএস দিচ্ছেই না, কোম্পানি বন্ধ। 2023 সালের পরে কোনো ইপিএসই দিচ্ছে না। কিন্তু এই যে ইপিএস এর জমজমাট যখন গেমটা করে তখন কিন্তু এই কাজটা করছে ইমার্ট অয়েল। এই যে এখন ইমার্ট অয়েল কোথায় নেমেছে? 14 টাকা 188 ফিডিং। জেনেক্সিল আপনারা দেখেন, জেনেক্সিল 183 টাকা, সেখান থেকে মাত্র 25 টাকা নেমেছে। তো এই যে ধ্বংসাত্মক মুভমেন্ট, নেক্সট গুলো কি হতে যাচ্ছে? নেক্সট হতে যাচ্ছে এই যে ফাইন ফুড তো বললাম 2026-এ ধ্বংসাত্মক অ্যাগ্রেসিভ ফিডিং হবে, অ্যাগ্রেসিভ ফিডিং। এবং সেটা এই উপর থেকে নামতে হয়তো 545 আরো 100-150 টাকা বাড়তে পারে, এখান থেকে বাড়তে পারে। যারা রিস্ক নেবেন নিতে পারেন, তাদের ব্যক্তিগত ইস্যু, কিন্তু বাড়তে পারে 100-150 টাকা। কিন্তু এরপরে ধ্বংসাত্মক একটা ফিডিং হবে, ধ্বংসাত্মক অ্যাগ্রেসিভ ফিডিং, সে কিন্তু ধরা খেয়ে একদম এটা আবার জায়গায় চলে আসবে, জায়গার মাল জায়গায়। নেক্সট এই টোটাল ফিডিংটা হতে 2-3 বছর, 2 বছরের মতো সময় লাগবে। টোটাল ফিডিংটা হতে 2-3 বছর সময়টা লেগে যাবে ফিডিং। এবং নেক্সট লাইনে কেসে কেএনকিউ, এই যে একটা ফিডিং এর জন্য রেডি হচ্ছে কেএনকিউ। এটা হয়তো আপনার উঠছিল প্রায় 500 টাকা লেভেল উঠে গেছিল, সেখান থেকে 374, কিন্তু আবার অ্যাগ্রেসিভলি হয়তো ক্যান্ডেল আবার উঠতে পারে, উঠে হয়তো আবার একটা ফিডিং, এটাও কিন্তু ফিডিং হবে, টুমরা এটাও ফিডিং হবে, ম্যাক্সিমাম 650 পর্যন্ত যেতে পারে কেএনকিউ, এটাও ফিডিং হবে। এবং জিকিউ বলবেন, এটা তো অলরেডি নামছে, কিন্তু এটা আরো নামবে, 600 টাকা পর্যন্ত উঠে গেছিল নামতে এখন। এটাও কিন্তু একটা ফাইনাল ফিডিং কিন্তু রেডি হবে, এটাও এর জায়গায় 100 টাকা 90 টাকা লেভেলে কিন্তু চলে আসবে। তা আমি বলতে যাচ্ছি, এগুলো সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কি করে? যে ছোট ছোট মাছ 2 কোটি কেজি 1 কোটি কেজি উৎপাদন করে ইপিএস ম্যানিপুলেশন করে, এগুলো কেন দেখা হচ্ছে না? কেন জনগণকে ঠেসে ধরা হচ্ছে সব কিছুতে? তা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এই জিনিসগুলো তাদের কিন্তু পর্যালোচনা করা উচিত। একটা কোম্পানি কোত্থেকে লাভ করলো, বা তারা ইপিএস ভালো হচ্ছে, হঠাৎ করে কেন লস করলো, কেন ডিভিডেন্ড দিল না, এগুলা দেখেন। ফাইন ফুড আপনারা দেখেন, আমি আপনাদেরকে ফাইন ফুডের একটা বিষয় আপনাদেরকে দেখাতে চাই, যে ফাইন ফুড ডিভিডেন্ড করছে, দেখেন এরা কত অবস্থা খারাপ। তারা বলতেছে ডিভিডেন্ডটা শুধুমাত্র তারা এই যে 14% ক্যাশ দিছে, 14% ক্যাশ মানে কি 1 টাকা 40 পয়সা পার শেয়ার, 1 টাকা 40 পয়সা ডিভিডেন্ড পাবে বিনিয়োগকারীরা। এই 1 টাকা 40 পয়সা যে ডিভিডেন্ড পাবে, এটা শুধুমাত্র কারা পাবে? এখানে বলছে যে ক্যাশ অনলি জেনারেল শেয়ার হোল্ডার। বাবা, তোমরা এত ভালো 4 টাকা ইপিএস দেখাচ্ছ, 1 টাকা 40 পয়সা তোমরা স্পন্সর ডিরেক্টরদেরও দিতে পারছো না, স্পন্সর ডিরেক্টর মাত্র 4% ক্যাশ। তাই এরকম ডিভিডেন্ডও গোজামিল মারো, স্পন্সর ডিরেক্টরদের গোজামিল মারো যে তাদের ডিভিডেন্ড লাগবে না, কারণ গেম তো তারাই করছে হয়তো। তাই এই যে বিষয়টা ফাইন ফুডস, এই যে দেখেন একইভাবে খান ব্রাদার, দেখেন খান ব্রাদার কত সুন্দর ইপিএস দিল। যখন আমি বারবার বলেছি, যখন ইপিএস নেগেটিভ ছিল, তখন তো বলছি যে এটা ভালো ভালো ইপিএস দিবে, ডিভিডেন্ড দিবে, ফিডিং হবে। তাই হয়েছে, দেখেন এটা কিন্তু আপনার কি করলো, ওই সম্পূর্ণ শেয়ারগুলো ফিডিং করার জন্য সুন্দর মতো করে স্পন্সর ডিরেক্টর সবার মিলে কিন্তু 10% মানে পার শেয়ারে 1 টাকা প্রতি ডিভিডেন্ড দিয়ে দিল। এই যে এরপরে যখন ফিডিংটা হয়ে যাবে, খান ব্রাদার্স 18 টাকা 19 টাকা নেমে যাবে। ইপিএস দেখে যে ফিডিংটা করে, ইপিএস দিয়ে, শুধু ইপিএস পজিটিভ দিয়ে, এই যে খান ব্রাদার্সের ইপিএস কি ছিল Q1 ধরেন আপনি, দেখেন কি পরিমাণ নেগেটিভ, টানা নেগেটিভ, আবার এটা এই পজিটিভ দিয়ে কিন্তু ফিডিংটা করছে।
তারপরে কোয়ার্টার টু একই অবস্থা, কি পরিমাণ নেগেটিভ ছিল, এই পজিটিভ অল্প পজিটিভ, নেক্সট কোয়ার্টার হয়তো ভালো আসবে, কোয়ার্টার টু জানুয়ারিতে ভালো আসবে, এখান দিয়ে আরেকটা ফিডিং হবে, আরেকটা ফিডিং হবে, জানুয়ারিতে ভালো দিবে, দিয়ে আরেকবার ফিডিং। মানে শেয়ার যতক্ষণ তাদের হাতে আছে সেল করতেই থাকবে, সেল করতেই থাকবে বিনিয়োগকারীদের মাথার উপরে। আর সবাই কিন্তু এই যে এটা কিনে, কেন এত নামছে, 230 টাকা শেয়ার 47 টাকা নামছে, কেন কিনবো না, লো ইয়ারলি লোতে আছে মানুষ, এভাবে করে ফিডিং হয়। এই ফাইন ফুড একই অবস্থা, ইয়ারলি লো থাকবে, যখন 200 250 বা 150 টাকা তখন কিনতেই থাকবে, কিনতেই থাকবে। মূল একটা স্টকে কিন্তু যে কোনো পার্টিরা যখন শেয়ারটাকে উঠায়, মানে কেন উঠায়, কেন উপরের লেভেলে উঠায়, কেন এখান থেকে ফিডিং করে না, যত উপরে উঠাবে এবং উপর থেকে যত পড়বে পাবলিক তত বেশি এটা আকৃষ্ট হবে এই শেয়ারের প্রতি। এবং 6 মাস 1 বছর তখন ইপিএস ভালো থাকতে থাকবে, ডিভিডেন্ড ভালো দিবে, আর শেয়ার পড়বে। ইপিএস ভালো, ডিভিডেন্ড ভালো, শেয়ার পড়বে, ইপিএস ভালো, ডিভিডেন্ড ভালো, শেয়ার পড়বে, ইপিএস ভালো, ডিভিডেন্ড পারবো, শেয়ার পড়বে। এভাবে করে করেই কিন্তু শেয়ারগুলো হ্যান্ড ওভার করা হবে। মানুষ কি দেখে, মানুষ দেখে ইপিএস ভালো, ডিভিডেন্ড এত ভালো, শেয়ার অর্ধেক নেমে গেছে, 600 500 উঠছিল, এখন 200 টাকা, কেন কিনবো না, ইপিএস এত ভালো, ডিভিডেন্ড এত ভালো, আগে 500 উঠছিল, এখন 100 150 টাকা, কেন কিনবো না। মূল টার্গেট ফিডিংটা কিন্তু এই লেভেলেই থাকে, তারা এই ছকটা কষেই কিন্তু শেয়ারটাকে এরকম উপরে উঠায়। তা এই বিষয়গুলো বন্ধুরা আপনারা অবশ্যই খেয়াল করবেন। এত কষ্ট করার মানে কষ্ট করে টাকা ইনভেস্ট করে এই ধরনের স্টকগুলোতে, খান ব্রাদার্সের মতো স্টকগুলোতে ইপিএস ফিডিং করবেন, আমার মনে হয় না। এই যে ফাইন ফুডগুলো 2026 সালের কাহিনী আজকে 2025 সালের শেষে বলে যাচ্ছি, আমি বলছি 1 বছর আগে কি পরে কি হতে পারে কোন স্টকে, এই কাহিনীগুলো যে বলে যাচ্ছি। তো এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।